হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিভিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমি জানি মেডিকেল ফার্স্ট ইয়ারে অধিকাংশেরই একটা ইচ্ছা থাকে ভবিষ্যৎ কার্ডিওলজিস্ট হওয়া, তাই সিভিএসের একটা ছোট্ট একটা পার্ট নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। তো আজকে আমাদের টপিক্সের মধ্যে আছে মেইনলি আমরা কার্ডিয়াক সাইকেল পড়ানোর কথা, কিন্তু কার্ডিয়াক সাইকেল পড়াতে গিয়ে আসলে জিনিসটা হচ্ছে যে এর সাথে আগে অবশ্যই ইসিজি বুঝে আসতে হবে এবং আগে অবশ্যই অ্যাকশন পোটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসেল বুঝে আসতে হবে। জিনিসটা আজকে পুরোটাই কনসেপচুয়াল পড়া, কোনো নেমোনিক নাই বা কোনো মুখস্থ করার জিনিস খুবই নেই, বুঝে ফেললে সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা ফিজিওলজির কিছু একদম বেসিক একটা জিনিস থেকে আমরা শুরু করবো, সেটা হচ্ছে ক্যাটায়ন্স অফ ইসিএফ অ্যান্ড আইসিএফ। তো সবসময় আমরা মনে হয় যে ইসিএফের প্রধান ক্যাটায়ন সোডিয়াম, সেটা প্রায় 135 to 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার থাকে। আইসিএফ কিন্তু সেটা প্রায় 10 to 14 থাকে। ঠিক একই রকম ইসিএফে পটাশিয়াম খুব কম থাকে এবং আইসিএফ থাকে খুব বেশি। আইসিএফ পটাশিয়াম খুব বেশি, 135 to 142। জাস্ট এই কনসেপ্টটি মাথায় রেখে আমরা পড়া শুরু করবো আজকে, যে সেলের বাইরে সোডিয়াম বেশি, পটাশিয়াম কম, সেলের ভিতরে পটাশিয়াম বেশি এবং সোডিয়াম কম। সো এইটা নিয়ে আমরা প্রথমে আজকে চলে যাবো হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল অফ আ কার্ডিয়াক মাসেল। এখন আমরা কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পোটেনশিয়াল নিয়ে কথা বলবো। তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই বেসিক একটা জিনিস, শরীরে একবার বুঝে ফেললে আর লাগবে না। তো প্রথমে আমরা দেখি যে সবই অবশ্যই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যেটা কার্ডিয়াক মাসেলের, সেটা হচ্ছে -90 মিলি ভোল্ট। তো মেইনলি এটা পটাশিয়ামের জন্যই হয়। সো মেইনলি পটাশিয়াম, যদি শুধুমাত্র সোডিয়ামের জন্য এটা হতো তাহলে সেটা হতো প্রায় +67, আর যদি সেটা ক্যালসিয়ামের জন্য সেটা +123। সো যেহেতু আমি একটু আগে দেখেছি ইন্ট্রাসেলুলারে পটাশিয়াম পরিমাণ সবচেয়ে বেশি, সো এর জন্যই মেইনলি এটা -90 মিলি ভোল্টে থাকে। তো এখন একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে যে প্রথমে একটা কার্ডিয়াক সেল, নর্মালি যেহেতু সেলের থেকে বাইরের দিকে পটাশিয়াম যাওয়ার টেন্ডেন্সি থাকে, কারণ একটু আগে আমি দেখেছি সেলের ভিতরে পটাশিয়াম বেশি বাইরে কম, কিন্তু নর্মাল টেন্ডেন্সি হচ্ছে সেলের ভিতর থেকে বাইরে পটাশিয়াম যাবে। তো কোনো কারণে যদি পার্শ্ববর্তী কোনো একটা সেলে যদি একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল আসে, আমরা সবাই জানি কার্ডিয়াক মাসেল হচ্ছে ফাংশনাল সিনসাইটিয়াম, মানে সবই সেল একটার সাথে কানেক্টেড। যদি কোনো কারণে এসএ নোড বা এবি নোড থেকে পাশে কোনো সেলে একটা ইলেকট্রিক্যাল স্টিমুলে আসে, ঠিক একই কারণে এই সেলে কিছু সোডিয়াম ঢুকবে। তো সোডিয়াম ঢুকার কারণে সেটা -90 থেকে আস্তে আস্তে -70-তে চলে যাবে এবং -70-তে চলে যাওয়ার পর এটা একটা থ্রেশহোল্ড লেভেল, হঠাৎ করে বিপুল পরিমাণ সোডিয়াম ঢোকা শুরু করবে হঠাৎ করে, এবং এই যার নাম হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। এবং যেহেতু হঠাৎ করে জিনিসটা হচ্ছে, তাই এটা ফাস্ট সোডিয়াম চ্যানেল নামেও পরিচিত। তো বিপুল পরিমাণ সোডিয়াম ঢুকছে, এই জন্য পোলারাইজ ছিল, এই ডিপোলারাইজ শুরু হয়ে গেল। ডিপোলারাইজ শুরু হওয়ার পর সোডিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে। এখন সোডিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এই জিনিসটা আবার রিপোলারাইজেশন দিকে আসা শুরু করবে, কিন্তু এখানে একটা জিনিস হবে, আবার এখানে ঠিক একই সাথে কিছু পটাশিয়াম বের হয়ে যাওয়া শুরু করবে। ফলে জিনিসটা পটাশিয়াম বের হয়ে যাওয়ার পর জিনিসটা আবার এই দিক মুভ করবে, কিন্তু ঠিক একই সাথে আবার কিছু ক্যালসিয়ামও ঢোকা শুরু করে, কিছু ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। সো জিনিসটা পটাশিয়াম এদিকে টান দেয় কার্ভটাকে এবং ক্যালসিয়াম টান দেয় এই দিকে, ফলে কার্ভটা কোনো দিকে না যায় বরঞ্চ কিছু একটা সাম্যাবস্থার দিকে থাকে, এবং এই জিনিসটার নামে প্লাটো, সেই বিখ্যাত প্লাটো, যেটার জন্য এই ক্যালসিয়াম ইনফ্লাক্সের জন্য হয়। এবং ঠিক একইভাবে একটু পরে ক্যালসিয়াম ইনফ্লাক্স মানে ক্যালসিয়াম চ্যানেলগুলো বন্ধ হয়ে যায়, ক্যালসিয়াম আর সেলের ভিতর ঢুকে না, এবং আলটিমেটলি সেই পটাশিয়ামগুলো বেড়ে যেতে থাকে, এবং আলটিমেটলি এই পয়েন্টের পর সেই পটাশিয়াম যেন আবার সেই মেমব্রেন পোটেনশিয়ালে আগের জায়গায় ফিরে আসে, ফলে আবার সেই -90 মিলি ভোল্টে এই জিনিসটা চলে আসে। সো প্লাটু কেন হয় আমরা বুঝে ফেললাম, এবং এই যে ডিপোলারাইজেশন, প্লাটু এবং রিপোলারাইজেশন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা বলে রাখি যে যখনই ডিপোলারাইজেশন হয় জিনিসটা আসলে কন্ট্রাকশন বোঝাচ্ছে, এবং যখন রিপোলারাইজেশন হচ্ছে জিনিসটা রিল্যাক্সেশন বোঝাচ্ছে। এই বেসিকটুক মাথায় নিয়ে আমরা পরবর্তীতে যাব, আশা করি এটাতে বুঝতে কারো কোনো সমস্যা নেই। তো আমাদের পরবর্তী ভিডিও হচ্ছে ইসিজি নিয়ে। তো এখন আমরা কথা বলবো যে সিভিএসেরও হার্ট, সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা সংখ্যা আমরা ইসিজি বলি, অনেকে ইকেজিও বলি। তো ইসিজি যে ওয়েভ, প্রথমে একটা পি ওয়েভ, একটা কিউআরএস কমপ্লেক্স, একটা টি ওয়েভ আছে। তো কোনটা কিছুর জন্য সেটা আমরা মনে রাখি। পি ওয়েভটা হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, একটু আগে আমরা ডিপোলারাইজেশন পড়ে এসেছি, আমরা বুঝতে পারছি। পি ওয়েভটা হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। কিউআরএস কমপ্লেক্স, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার এবং ডিপোলারাইজেশন, একই সাথে কিন্তু অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনও হয়ে থাকে। কিন্তু এটুকু মনে রাখতে হবে যে হার্টের ক্ষেত্রে যদি চিন্তা করি, একটা ভেন্ট্রিকুল এর তুলনায় একটা অ্যাট্রিয়া খুবই নগণ্য, তাই যদি এখানে অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন হচ্ছে, তার ভেন্ট্রিকুলার জন্য জিনিসটা অনেক বড় কার্ভ দেখা যাচ্ছে। তো কিউআরএস কমপ্লেক্স এবং লাস্টের টি ওয়েভ, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য হয়ে থাকছে। তো এটা একদম বেসিক। তো বেসিক হওয়ার পর
একটু আগে আমি কিন্তু বলে আসছি যে ডিপোলারাইজেশন কিন্তু কন্ট্রাকশন, রিপোলারাইজেশন কিন্তু রিল্যাক্সেশন হবে। তো এখানে আমি কিছু ক্লিনিক্যাল কিছু অ্যাড করেছি, এবং সত্যি কথা বলতে যে পৃথিবীর বিভিন্ন দেশে ফিজিওলজি পড়ানোর সাথে 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 ক্লিনিক্যাল ফিজিওলজিটাও সাথে পড়ানো হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের দেশে বা এখনও সে অভ্যাসটা গড়ে ওঠেনি। তো একটা জিনিস আমি বলতে যাচ্ছি যে পটাশিয়ামের সাথে যে এই ইসিজি চেঞ্জ, এই জিনিসটা আমি একটু বলে নিতে যাচ্ছি। প্রথমে আমরা হাইপার ক্যালেমিয়ার কথা বলি। যদি পটাশিয়াম লেভেল বেড়ে যায়, এইটুকু মাথায় রাখতে হবে যে পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়ার সাথে সাথে এই টি ওয়েভগুলো লম্বা হতে থাকবে এবং টল অ্যান্ড স্লেন্ডার হতে থাকবে। পটাশিয়াম লেভেল বাড়তে থাকবে, এটা বাড়তে থাকবে, এবং কিউআরএস কমপ্লেক্স এই গ্যাপটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং আলটিমেটলি যদি খুব বেড়ে যায় আলটিমেটলি পি ওয়েভটা চলে যাবে। দ্যাট মিনস নো পি ওয়েভ, দ্যাট মিনস নো অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটি ইন দ্য হার্ট, শুধুমাত্র ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটিগুলোই থাকবে। আলটিমেটলি কিউআরএস কমপ্লেক্সটা বাড়তে থাকবে। যেটা হাইপার ক্যালেমিয়া হলে জিনিসগুলো হবে। জিনিসটা কিন্তু খুব সহজে আমরা একটু আগে যে অ্যাকশন পোটেনশিয়াল পড়ে আসছি ওখান থেকে আমরা জিনিসটা বলতে পারি। যেমন একটু আগে রিপোলারাইজেশন কেন হয়, রিপোলারাইজেশন কিন্তু শুধুমাত্র পটাশিয়াম বের হয়ে যাওয়ার জন্য হচ্ছিল। পটাশিয়াম যদি হাইপার ক্যালেমিয়া হয়ে তাহলে ইসিএফে পটাশিয়াম বেড়ে যায়, তাহলে পটাশিয়াম ঠিকমতো বের হতে পারবে না, ফলে রিপোলারাইজেশনের প্রবলেম হবে। আলটিমেটলি হার্ট কন্ট্রাক্ট করতে পারে। রিপোলারাইজেশন যদি সে না হতে পারে, আলটিমেটলি কোনো ডিপোলারাইজেশন হতে পারবে না। আলটিমেটলি হাইপার ক্যালেমিয়া হার্ট স্টপস ইন ডায়াস্টল, দ্যাট মিনস সে সিস্টলে যেতেই পারবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এই ইসিজি থেকে আমরা ধরতে পারি। আরেকটা কনসেপ্ট হচ্ছে হাইপোক্যালেমিয়া। যদি পটাশিয়াম লেভেল কমে যায় তখন কী হবে, তখন এইগুলো সব নর্মাল থাকবে, চেঞ্জ হবে, এই ইন্টারভেলগুলো চেঞ্জ হয়ে সব। দেন পিকিউ ইন্টারভেল বড় হতে থাকবে, কিউটি ইন্টারভেল সব বড় হতে থাকবে, এবং আলটিমেটলি টি ওয়েভটা হয় ফ্ল্যাট হয়ে যাবে অথবা ইনভার্সও। দেখছেন টি ওয়েভ দিয়ে কিন্তু জিনিসটা আলটিমেটলি একবার হলো উপরে, একবার চলে যাবে নিচে, এবং একটা ইউ ওয়েভ আসতে পারে। সো ইসিজি থেকে আমরা খুব সহজেই আশা করি বুঝতে পারছি, এবং এই জিনিসটা আমাদের পরবর্তী কার্ডিয়াক সাইকেলেও কাজে লাগবে। তো পরবর্তী আমরা কার্ডিয়াক সাইকেলে চলে যাই। তো এখন আমরা কথা বলবো কার্ডিয়াক সাইকেল নিয়ে। এই জিনিসটা পুরোটাই বুঝার, সো আমরা বুঝে পড়বো। তো প্রথমে সংজ্ঞাটা আমরা একবার দেখে নিই। দ্য সাইক্লিক্যাল রিপিটেশন অফ দ্য কার্ডিয়াক ইভেন্টস ফ্রম বিগিনিং অফ ওয়ান হার্ট বিট টু দ্য বিগিনিং অফ দি নেক্সট ইজ কল কার্ডিয়াক সাইকেল। এটা ডিউরেশন আমরা সবাই একবারে বলে ফেলি 0.8 সেকেন্ড, কিন্তু আসলে জিনিসটা ঠিক না। বলে নিতে হবে যে ওয়েন হার্ট রেট ইজ 75 বিটস পার মিনিট। সো এই জিনিসটা বলা খুবই ইম্পর্ট্যান্ট। আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করবো যে কার্ডিয়াক সাইকেলটা অবশ্যই সিসি চ্যাটার্জি এবং গাইটন থেকে পড়তে, মেনলি সিসি চ্যাটার্জি এবং অবশ্যই গাইটন। সো এই অবশ্যই এটা মেন বই থেকে অবশ্যই দেখে নিতে হবে। তো আমরা কার্ডিয়াক সাইকেল কিছু ইভেন্টে ভাগ করেছি। ফার্স্টে কিছু অ্যাট্রিয়াল ইভেন্টের কাছে কথাবার্তা বলি আমরা। অ্যাট্রিয়াল সিস্টল 0.1 সেকেন্ড, অ্যাট্রিয়াল ডায়াস্টল 0.7। সো একটু যে 0.8 পেয়েছি, এটা যোগ করে কিন্তু 0.8 হবে। তো সিস্টলটা খুব কম সময় হয়, এটা আমাদের মাথায় এটা ইজিলি বোঝা যায়। অ্যাট্রিয়া যেহেতু সারা বডি থেকে ভেনাস ব্লাড কালেক্ট করছে, তো অনেক টাইম নিয়ে সে ডায়ালাইট হয়ে 1.1 সেকেন্ডের মধ্যে সে পুরো কন্ট্রাক্ট করে ভেন্ট্রিকুলে পাঠিয়ে দিচ্ছে। তো ভেন্ট্রিকুলার ইভেন্টগুলো আবার সিস্টল ডায়াস্টলে ভাগ করা আছে। তো সিস্টলে আবার 3 ভাগ। আইসোমেট্রিক কন্ট্রাকশন, আইসো মানে সেম, কন্ট্রাকশন মানে এই জিনিসটা কন্ট্রাক্ট করবে। সো এই জিনিসটা আমাদের মাথায়, দ্যাট মিনস এখানে হবে ভেন্ট্রিকুলার যখন কন্ট্রাক্ট হবে তখন ভলিউমে কোনো চেঞ্জ হবে না, দ্যাট মিনস দুইটা ভালভই ক্লোজ থাকবে এই ফেজটার জন্য। ঠিক তখনই আমাদের সেমিলুনার ভালভটা ওপেন হয়ে যাবে এবং এর মাধ্যমে ম্যাক্সিমাম ইজেকশন পিরিয়ড দিয়ে চলে যাবে ব্লাড। কিছুক্ষণ পর স্পিডটা কমে আসবে, যখন রিডিউসড ইজেকশন পিরিয়ড, এই দুটো মিলে কিন্তু আমাদের টোটাল ইজেকশন পিরিয়ড যে 0.25 সেকেন্ড। জিনিসটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে টোটাল ইজেকশন পিরিয়ড কত, 0.25 সেকেন্ড। ঠিক এরপরে আছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ডায়াস্টল আবার অনেক ভাগে ভাগ করা। প্রোটোডায়াস্টলিক আইসোমেট্রিক রিল্যাক্সেশন, ফার্স্ট র্যাপিড ইনফ্লো, ডায়াস্টেসিস, লাস্ট র্যাপিড ইনফ্লো। তো প্রোটোডায়াস্টলিক পিরিয়ডটা কী, এটা জাস্ট আমরা বুঝি আমরা, সেটা হচ্ছে ডায়াস্টল শুরু হয়েছে, কিন্তু ডায়াস্টল শুরু হওয়ার পরও তখন সেমিলুনার ভালভটি যে একটু ওপেন হয়েছে সেটা এখনও ক্লোজ হয়নি। আই মিন আফটার দ্য স্টার্টিং অফ ডায়াস্টল বাট বিফোর দ্য ক্লোজিং অফ দ্য সেমিলুনার ভালভ প্রোটোডায়াস্টলিক পিরিয়ড, সেটা হচ্ছে 0.04 সেকেন্ড। এরপর আইসোমেট্রিক রিল্যাক্সেশন হবে, দ্যাট মিনস তখন আবার দুইটা ভালভই বন্ধ, ভেন্ট্রিকলটা একটা ক্লোজ ক্যাভিটি এবং সে রিল্যাক্স হবে 0.08 সেকেন্ড। রিল্যাক্স হওয়ার পর সে আবার বাইকাস্পিড ট্রাইকাস্পিড ভালভ দুটো খুলে যাবে, তখন অ্যাট্রিয়া থেকে ব্লাড প্রথমে চলে আসবে ফার্স্ট র্যাপিড ইনফ্লো 0.13 সেকেন্ড, ডায়াস্টেসিস 0.167, এবং লাস্টলি অ্যাট্রিয়া সিস্টল মানে অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করে লাস্ট যে র্যাপিড ইনফ্লোটা হবে সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। সো লাস্ট র্যাপিড ইনফ্লো অফ দ্য ভেন্ট্রিকুলার ডায়াস্টল কোইন্সাইডস উইথ দ্য অ্যাট্রিয়াল সিস্টল। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এর জন্যই অ্যাট্রিয়ার শেষ বিন্দু ব্লাডটাও যাতে ভেন্ট্রিকুলে পৌঁছাতে পারে সেই ব্যবস্থার জন্যই এই সসটা এই কাজটা করে দিয়ে গেছে। তো এরপরে আমরা কার্ডিয়াক সাইকেলে ঢুকে যাব। এখন আমরা কার্ডিয়াক সাইকেলের যে বিখ্যাত ডায়াগ্রাম সেটা নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। তো প্রথমে আমরা দেখি যে এই ডায়াগ্রাম আমরা কী নিয়ে আলোচনা করব। একটা ফোনোকার্ডিওগ্রাম থাকবে, তারপরে ইসিজি, আমরা ভেন্ট্রিকুলার ভলিউম নিয়ে, ভেন্ট্রিকুলার প্রেশার, অ্যাট্রিয়াল প্রেশার, আর লাস্টে যে অ্যাওরটিক প্রেশার, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এটা আকার সিস্টেম নিয়ে আমি বলবো যে সবসময় অ্যাডভাইস করি আমি নিচের থেকে শুরু করবেন, আগে ফোনোকার্ডিওগ্রাম এঁকে ফেলবেন, আস্তে আস্তে উপর দিয়ে গেলে আমার সময় আঁকাটা বেশি সোজা হয়।
তো প্রথমে আমরা একটু আগে ইভেন্টগুলোর সাথে এই ছবিটা একটু মিলিয়ে নিই। প্রথমে একটু আমরা মনে রাখবো যে হার্টের ক্ষেত্রে যদি ভেন্ট্রিকুলার প্রিডমিনেন্স, আমরা মেনলি ভেন্ট্রিকুলার অ্যাসপেক্টে ম্যাক্সিমাম কথাবার্তা বলবো। তো ভেন্ট্রিকুলার সিস্টলে যেমন প্রথম আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড, এই যে আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড হচ্ছে ভেন্ট্রিকুলে, যেহেতু আইসোমেট্রিক কোনো ভলিউমে চেঞ্জ হবে না, এবং তারপরই হবে আমাদের ম্যাক্সিমাম ইজেকশন পিরিয়ড। এই যে ম্যাক্সিমাম ইজেকশন প্রেশারে প্রচুর ইজেকশন চলে যাবে, পরে রিডিউসড ইজেকশন পিরিয়ড, এবং লাস্টলি আমাদের এই পর্যন্ত আমাদের সিস্টল শেষ। এরপর ভেন্ট্রিকুলার ডায়াস্টল শুরু হবে, একটু প্রোটোডায়াস্টোলিক পিরিয়ড, খুবই শর্ট একটা ইন্টারভেল। তারপর আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড হবে, যে আইসোমেট্রিক রিল্যাক্সেশন ভলিউমটা সেম থাকবে, এবং তারপর ফার্স্ট র্যাপিড ইনফ্লো, ডায়াস্টেসিস, এবং শেষমেশ লাস্ট র্যাপিড ইনফ্লো, এবং এইটাই সেই অ্যাট্রিয়াল সিস্টল। এছাড়া পুরোটাই অ্যাট্রিয়াল ডায়াস্টল। সো আমরা কিন্তু কোথায় ভেন্ট্রিকুলার সিস্টল, কোথায় ভেন্ট্রিকুলার ডায়াস্টল, কোথায় অ্যাট্রিয়াল সিস্টল, কোথায় অ্যাট্রিয়াল ডায়াস্টল, আমরা এই ছবিটা থেকে আমরা অলরেডি জেনে ফেলেছি। এখন আমরা একটু যে ইসিজি শিখেছি সেই নলেজটুকু আমরা কাজে লাগাবো। জিনিসটা খুবই ইন্টারেস্টিং, একবার খুব সহজে বুঝে ফেলা যায়। আমি সাইকেল এই লাইন থেকে শুরু করবো বোঝার জন্য। প্রথমে আমরা দেখি যে ইসিজির মধ্যে এই যে পি ওয়েভ হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন মানে অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করছে। তো দেখেন ইসিজি এখানে আমরা কতগুলো ইনফরমেশন পেয়ে গেলাম, অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করলো, ঠিক সেই জন্য অ্যাট্রিয়াল সিস্টল হলো, এবং অ্যাট্রিয়া থেকে শেষ ব্লাডটুকু ভেন্ট্রিকুলার চলে আসে, ফলে ভেন্ট্রিকুলার যে ব্লাড প্রেশার কিন্তু ভেন্ট্রিকুলার ভলিউম বেড়ে গেল। ঠিক যদি অ্যাট্রিয়াল সিস্টল হয়েছে, দেখেন অ্যাট্রিয়াল প্রেশারও কিন্তু বেড়েছে, এবং ঠিক যেহেতু ভেন্ট্রিকুলার ব্লাড এন্টার করছে, তাই ভেন্ট্রিকুলার প্রেশারটা বৃদ্ধি পেয়েছে। তো এই লাইন বরাবর আশা করি সবার কাছে সব ক্লিয়ার যে পি ওয়েভ, অ্যাট্রিয়া ডিপোলারাইজ হলো, অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করলো, অ্যাট্রিয়ার প্রেশার বাড়লো, ব্লাড ভেন্ট্রিকুলার গেলো, ফলে ভেন্ট্রিকুলার ভলিউমও বাড়লো, ফলে ভেন্ট্রিকুলার প্রেশারও বাড়লো। সো এই লাইনটা আমি আশা করি সবার কাছে ক্লিয়ার। পরবর্তীতে চলে যাই আমরা ইসিজি কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স হচ্ছে এখন আমাদের ভেন্ট্রিকল ডিপোলারাইজ করছে। ভেন্ট্রিকল মানে ডিপোলারাইজ মানে কন্ট্রাকশন, এবং এইখানে প্রথমে অ্যাওর্টিক ভালভটা ক্লোজ থাকে, এবং পরে প্রথমে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, দ্যাট মিনস আমাদের বাইকাসপিড ট্রাইকাসপিড ভালভগুলো ক্লোজ হয়ে যায়, পরবর্তীতে অ্যাওর্টিক ভালভগুলো ক্লোজ হয়ে যায়। ফলে এই যে কিউআরএস কমপ্লেক্স, এখানে যে ভেন্ট্রিকুলার কন্ট্রাক্ট করছে, এটা একটা ক্লোজড ক্যাভিটি, ফলে এখানে ভলিউমে কোনো চেঞ্জ হচ্ছে না যেহেতু ক্যাভিটিটা ক্লোজ, কিন্তু প্রেশারে শার্প ইনক্রিজ হচ্ছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই সুন্দর একটা জিনিস। এবং ঠিক যেহেতু শার্প ইনক্রিজ হচ্ছে, তাই যখন এই অ্যাওর্টিক ভালভটা খুলে গেল, তখনই প্রচুর পরিমাণ ব্লাড আমাদের এই অ্যাওর্টাতে চলে আসে, ফলে অ্যাওর্টিক প্রেশারও কিন্তু ইনক্রিজ হচ্ছে। এবং এরপর যেটা আমরা দেখি যে টি ওয়েভ আমাদের আবার ঠিক আগের নলেজের দিকে ফিরে যায়। সেটা হচ্ছে টি ওয়েভ হচ্ছে এবার ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, মানে ভেন্ট্রিকুলার রিল্যাক্স করছে। ভেন্ট্রিকুলার রিল্যাক্স করার কারণে দেখেন ব্লাড যেহেতু বের হয়ে যাচ্ছে, তো ভেন্ট্রিকুলার ভলিউমও ক্রমেই কমে আসছে, ভেন্ট্রিকুলার রিল্যাক্স হচ্ছে, ফলে ভেন্ট্রিকুলার প্রেশার দেখেছেন খুব আস্তে আস্তে কমে আসছে। কিন্তু এখানে আবার কম থেকে দেখেন যে অ্যাওর্টিক ভালভগুলো ক্লোজ হয়ে যায়, এবং তখন কিন্তু এভি ভালভগুলো ক্লোজ ছিল, ফলে এই রিল্যাক্স হওয়ার টাইমটার মাঝখানে এমন একটা টাইম থাকে যেখানে এটা ক্লোজ ক্যাভিটি হিসেবে কাজ করে, এবং সেই টাইমটা আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। সো একটা আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন টাইম আমরা পেয়েছি, যেখানে একটা ক্লোজ ক্যাভিটি কিন্তু কন্ট্রাকশন হবে এবং প্রেশার শার্প ইনক্রিজ হবে। ঠিক আইসোমেট্রিক রিল্যাক্সেশন টাইমটাও ক্লোজ ক্যাভিটি, এবং সেটা রিল্যাক্স হবে এবং শার্প একটা ডিক্রিজ ইন দ্য ব্লাড প্রেশার হবে। তো এইভাবে আমরা ইসিজির যে কার্ভটা থেকে খুব সহজে আমরা অন্যান্য অ্যাসপেক্টগুলো মিলিয়ে যদি আমরা কার্ডিয়াক সাইকেলটা পড়ে ফেলি, তাহলে খুব সহজে আমরা এই জিনিসটা মনে রাখতে পারবো এবং বুঝতেও খুব সুবিধা হবে। একটা জিনিস আমি বাদ দিয়েছি, ফোনোকার্ডিওগ্রাম। আমাদের 4টা হার্ট সাউন্ড মেনলি 2টা শোনা যায়, ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড। তো দেখেন ঠিক সেই কিউআরএস কমপ্লেক্সে আমরা ফিরে আসছি। দেখেন প্রথম অলরেডি কিন্তু আমাদের সেমিলুনার ভালভগুলো বন্ধ আছে, ঠিক একই রকম। তো যখন হঠাৎ করে এভি ভালভ মানে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার মাঝখানে যে ভালভগুলো, দ্যাট মিনস বাইকাসপিড ট্রাইকাসপিড সাডেন ক্লোজার হইলো, তখন এখানে কিন্তু সাডেন ক্লোজার বলতে হবে। ক্লোজার বললে অনেক সময় টিচার একটু মাইন্ড করে। সাডেন ক্লোজার ভালভের জন্য যে সাউন্ডটা পাই লাভ, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড। ঠিক লাভ, ঠিক একই রকম অ্যাওর্টিক ভালভটা ওপেন হয়, মানে অ্যাওর্টিক মানে সেমিলুনার ভালভগুলো সব ব্লাড বের হয়ে যায়, এবং যখনই অ্যাওর্টিক ভালভগুলো ক্লোজ হয়, তখনই যে আমরা যেই সাউন্ডটা শুনতে সেটা হচ্ছে ডাব, দ্যাট মিন লাভ ডাব লাভ ডাব লাভ ডাব। এই সাউন্ডটাই আমরা হার্টে শুনতে পাই। অনেক ক্ষেত্রে যে ফার্স্ট র্যাপিড ইনফ্লোর জন্য থার্ড হার্ট সাউন্ড শোনা যেতে পারে, এটা অ্যাথলিটদের ক্ষেত্রে হয় অথবা চাইল্ডের ক্ষেত্রে অনেক সময় হয়, বেশি এগুলো সাধারণত শোনা যায় না। অনেক সময় ফোর্থ হার্ট সাউন্ড একটা এই জায়গায় থাকতে পারে, কিন্তু এটা খুবই রেয়ার। তো হার্ট সাউন্ডটা আমরা এখানে দেখে ফেললাম যে কখন হলো এই সাইকেল অনুযায়ী। আশা করি যে সবাই আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। তো আলটিমেটলি আমি এটাই বলতে চাই যে আশা করি আজকের ভিডিও থেকে সবাই বুঝতে পেরেছেন যে সব পুরাটাই আসলে কনসেপচুয়াল একটা পড়া ছিল, সাথে ক্লিনিক্যাল, এবং সব পুরাটাই কোরিলেশনাল। দ্যাট মিনস কার্ডিয়াক সাইকেল বুঝতে হলে ইসিজিও বুঝতে হবে, ইসিজি বোঝার জন্য আমাদের অ্যাকশন পোটেনশিয়াল জিনিসটা বুঝতে হবে। সো আশা করি মুখস্থের কিছু নেই, এবং সিভিএস জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আশা করি সবাই
পছন্দ করেছেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং কোনো সাজেশন থাকলে আমাদের জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।